So yes, so thank you everyone. Welcome to my L1 class. This is my probably 11th class on L1. So in the previous class, we were talking about standard and non-standard language. We have talked about communication. What is human communication? What is the definition of communication? What are the various types of communication? তাই নিয়ে আমরা কথা বলেছি। আমরা স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি, কাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, কাকে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে, তাই নিয়ে আমরা কথা বলেছি। অফেন্সিভ অ্যান্ড নন অফেন্সিভ টার্মস, তাই নিয়ে আমরা কথা বলেছি যে কোন টার্মটা অফেন্সিভ, কোনটা নন অফেন্সিভ, কোনটা জেন্ডার বায়াসড এবং কোনটা জেন্ডার নিউট্রাল, অর্থাৎ একটা বিশেষ লিঙ্গের প্রতি বায়াস কোন টার্মটা এবং কোন টার্মটা একটা বিশেষ লিঙ্গের প্রতি নিউট্রাল, মানে কোন একটা বিশেষ লিঙ্গকে, পুরুষ বা নারী বা অন্য কোনো লিঙ্গকে বোঝাচ্ছে না কোন টার্মটা, সেই নিয়ে আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি, প্রশ্ন ভিত্তিক আলোচনা করেছি। এবং তোমাদের সিলেবাস তোমরা জানো যে 5টা সেকশনে ডিভাইডেড, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড এন্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, এই দুটি অংশ আমাদের সিলেবাসের কমপ্লিট হয়ে গেছে। উদাহরণ সহকারে পরীক্ষার প্রশ্ন দেখে দেখে সবকটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আজকে আমরা শুরু করব ডিক্লারেটিভ অ্যান্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ when statement becomes expression। কখন কাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে, কাকে এক্সপ্রেসিভ সেন্টেন্স বলে, ঘোষণামূলক সেন্টেন্স কাকে বলে, সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। এখান থেকেও প্রচুর পরিমাণে শর্ট কোয়েশ্চেন আসে। সেকেন্ড সেকশন যেটা স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে সব থেকে হাইয়েস্ট শর্ট কোয়েশ্চেন আসে, আবার এখান থেকেও একটা বড় অংশের শর্ট কোয়েশ্চেন আসে। ফলে এই এক্সাম্পল গুলো এবং জায়গাগুলো আমাদেরকে একটু ভালো করে দেখে বুঝে নিতে হবে, যাতে শর্ট কোয়েশ্চেন গুলো আমরা ভালোভাবে লিখতে পারি। সো আমরা আজকে শুরু করব ডিক্লারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সপ্রেসিভ সেন্টেন্স, তাদের মধ্যে ডিফারেন্স কি এবং তারা কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। প্রথমে একটু থিওরিটিক্যাল জিনিসগুলো দেখে নিই। অনেক ক্ষেত্রেই 5 নম্বরে যে প্রশ্নটা পড়ে সেটা হচ্ছে কাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে, ভেরিয়াস ডিক্লারেটিভ সেন্টেন্সের পরিচয় দাও, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময়ই 5 নম্বরের কোয়েশ্চেনে পড়ে। সো আমরা এবার দেখে নেব। তাহলে প্রথম কি আমাদের প্রশ্ন, হোয়াট ইজ আ ডিক্লারেটিভ সেন্টেন্স? ডিক্লেয়ার করা মানে কি? টু ডিক্লেয়ার সামথিং, ডিক্লেয়ার করা মানে ঘোষণা করা। আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী has declared 23rd of January as পরাক্রম দিবস। পরাক্রম দিবস হিসেবে উনি ঘোষণা করলেন। Our Chief Minister Mamata Banerjee declared 23rd January as Mohanayak Divas. So these are some of the sentences that shows declaration, declare করছে বা ঘোষণা করছে। ঘোষণার মধ্যে এক ধরনের কমান্ড থাকে। কমান্ড করা মানে তোমাদের এটা করতে হবে, ঠিক আছে? ফলে যে প্লিজ ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো, আমি কাউকে বলছি প্লিজ মিউট অফ ইউর মাইক্রোফোন, কারণ মাইক্রোফোন শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা মিউট করো, এগুলো প্রত্যেকটাই ডিক্লারেটিভ সেন্টেন্স, যেখানে আমি ডিক্লেয়ার করছি কোনো কিছু। তাহলে হোয়াট ইজ ডিক্লারেটিভ সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। ইন ইংলিশ গ্রামার, আ ডিক্লারেটিভ সেন্টেন্স ইজ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ আ স্টেটমেন্ট। True to its name, it declares something. Statement মানে কি? STATMENT, statement মানে কি? বলো বলো, মাইক্রোফোন অন করে যারা বলো তারা বলো। স্টেটমেন্ট মানে কি? STATMENT, স্টেটমেন্ট মানে সংজ্ঞা। কি কি? সংঘাত না, সংঘাত তো নয়। স্টেটমেন্ট সংজ্ঞা, সংজ্ঞা স্যার, ডেসক্রাইব যেটা স্টেটমেন্ট, সংজ্ঞা হচ্ছে ডেফিনেশন। সংজ্ঞা মানে স্টেটমেন্ট নয়। স্টেটমেন্ট বক্তব্য, রাইট। স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো মন্তব্য বা কোনো নিজস্ব বক্তব্য। সেই বক্তব্যটা যখন কেউ ঘোষণার আকারে এবং তোমাকে পালন করতে হবে সেই আকারে তোমার সামনে রাখা হচ্ছে, তাকে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। আমরা একটু ইন্টারনেটে দেখলেই বুঝতে পারবো ডিক্লারেটিভ সেন্টেন্স
এক্সাম্পলস, অনেকগুলো এক্সাম্পল চলে আসবে ডিক্লারেটিভ, বেসিক ডিক্লারেটিভ সেন্টেন্সের। ধরা যাক হি রানস, শি সিংস, আই লাইক ক্লাইম্বিং, এগুলো ডিক্লারেটিভ সেন্টেন্স। আবার অনেক ক্ষেত্রে ডিক্লারেটিভ সেন্টেন্স যেগুলো আমাদের পরীক্ষাতে পড়ে একটু কমপ্লেক্স, প্লিজ ক্লোজ দ্য ডোর, ডিক্লারেটিভ সেন্টেন্স, ডিক্লেয়ার করছে, ক্লোজ ডিক্টেট করছে খানিকটা। সো তাহলে ইন ইংলিশ গ্রামার যদি কোয়েশ্চেন পড়ে হোয়াট ইজ ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন ইংলিশ গ্রামার আ ডিক্লারেটিভ সেন্টেন্স ইজ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ আ স্টেটমেন্ট ট্রু টু ইটস নেম, ইট ডিক্লেয়ার্স সামথিং, also known as a declarative clause. It is the most common type of sentence in the language, English language e সবথেকে কমন যে সেন্টেন্স তাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়। Declaratives express an active state of being in the present tense in contrast to a command, a question or an exclamation. অনেক ধরনের আমাদের সেন্টেন্স হয়। কি কি সেন্টেন্স হয়? একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে কি? কোন একটা কমান্ড করা হচ্ছে কাউকে, যেটা করো। আর কোয়েশ্চেন, কোয়েশ্চেন মানে সেই সেন্টেন্স কি থাকবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ মানে শেষ হবে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। আর আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে যেখানে এক্সক্লামেশন বা বিস্ময়সূচক বাক্য দিয়ে প্রশ্ন শেষ হবে। তাহলে আগে ভালো করে বুঝে নাও, সেন্টেন্স জেনারেলি ক রকমের হয়, অনেক রকমের হয়। কেউ একটা শব্দ করছো, একটু মাইক্রোফোনটা অফ করে দাও। বেশ, তাহলে সেন্টেন্স অনেক রকমের হয়। প্রথম যে জিনিসটা হয়, যেটা খুব বেসিক সেন্টেন্স, যেটা আমি আজকে পড়াচ্ছি, দ্যাট ইজ ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ সেন্টেন্স ডিক্লেয়ার করছে সামথিং। হি রানস, দে গো, এগুলো সবই ডিক্লারেটিভ সেন্টেন্স। এরপরে যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে সামথিং ইন হুইচ সামথিং সামওয়ান ইজ কমান্ডিং। কমান্ডিং মানে যেতে বলছে। ফর এক্সাম্পল, প্লিজ get out is imperative sentence. Close the door অনেকটাই ইম্পারেটিভ। ইম্পারেটিভ আর ডিক্লারেটিভ অনেক সময় একই ধরনের হয়, মানে দুটো মিলেও যায় অনেক সময়, কম্পাউন্ড ডিক্লারেটিভ বলে। এরপরে আসছে যে কোয়েশ্চেনটা, মানে যেটা শোনা খুবই, মানে চেনা খুবই সহজ, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে ইন্টারোগেশন। পুলিশ ইন্টারোগেট করছে। ইন্টারোগেশন মানে কি? প্রশ্ন করছে। হ্যাভ ইউ ফিনিশড ইয়োর ডিনার? তুমি কি তোমার ডিনারটাকে ফিনিশ করেছো? দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে থাকবে। এছাড়া আর একটা সেন্টেন্স রয়েছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি এক্সক্লামেশন থেকে এসেছে। এক্সক্লামেশন মানে কি? ও মাই গড, আ বিউটিফুল কার। আ বিউটিফুল কার, যেটা দেখে তুমি তোমার বিস্ময়ে ব্যক্ত করছো। এই এক্সক্লামেশন দেখলেই এক্সক্লামেটরি সেন্টেন্স। ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন দেখলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স। কমান্ড দেখলেই প্লিজ গো দেয়ার, ক্লোজ দ্য ডোর ইন ইম্পারেটিভ। আর ডিক্লারেটিভ হচ্ছে সবথেকে মোস্ট কমন ইউজ অফ দ্য সেন্টেন্স। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? বলো আর একবার দেখাই। বেশ, ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্সেস। Type of sentences in English. Yes, দেখো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আসছে। Yes, দেখে নাও, বেসিক্যালি চার ধরনের সেন্টেন্স হয়। একটা হচ্ছে ডিক্লারেটিভ, মিন্স ইট এক্সপ্রেসেস আ স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট দিচ্ছে,
interrogative means it is questioning something বা someone, questioning মানে কাউকে প্রশ্ন করছে। then there is imperative, imperative means command করছে এটা করতে হবে, এবং লাস্টে হচ্ছে exclamative। সো আমি আরেকবার দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও। yes, declarative means it tells us about something and ends with a, অনেক সময় declarative কিন্তু কোটেশন দিয়ে শেষ হয়, মানে ডিক্লেয়ার করছে মাই ড্রেস ইজ ব্লু, অনেক সময় কোটেশন দিয়ে শেষ হয়, অনেক সময় কোটেশন দিয়ে শেষ হয় না। তো সেই জিনিসগুলো আমরা একটু দেখবো এরপরে। দ্য ডগ ইজ বার্কিং, এগুলো সবই ডিক্লারেটিভ, ডিক্লেয়ার করছে দ্য ডগ ইজ বার্কিং। ইন্টারোগেটিভ মানে ইট আস্কস সামথিং অ্যান্ড এন্ডস উইথ আ জিজ্ঞাসা চিহ্ন, এটা ফুল স্টপ দিয়ে শেষ হয় ডিক্লারেটিভ, আর এটা জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেশন দিয়ে শেষ হয়। এক্সাম্পল, ইজ দিস ড্রেস ব্লু, ইজ দ্য ডগ বার্কিং, যে কুকুর সে কি শব্দ করছে, এই ড্রেসটা কি ব্লু, আমি শিওর না। যখন কিছু প্রশ্ন করছে, তোমরা আমাকে প্রশ্ন করছো, প্রত্যেকটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন কিছু ডিক্লেয়ার করা হচ্ছে মাই ড্রেস ইজ ব্লু, আমি শিওর আর এটা ব্লু, এখানে বলছি ইজ দিস ড্রেস ইজ ব্লু, প্রশ্ন করছে। এবার ইম্পারেটিভ হচ্ছে ইট টেল সামওয়ান টু ডু সামথিং অ্যান্ড এন্ডস উইথ ফুল স্টপ, এটাও ফুল স্টপ দিয়ে শেষ হয়, কিন্তু এর মধ্যে একটা ডিক্লারেশন, এর মধ্যে একটা কমান্ড থাকবে যে জোর করে করাচ্ছে। ইট টেল সামওয়ান সামথিং টু ডু, কিছু একটা করার জন্য কাউকে বলা হচ্ছে। আয়রন মাই শার্ট ফর মি প্লিজ, আমার শার্টটাকে ইস্ত্রি করে দাও, আমার শার্টটাকে আয়রন করে দাও। ওয়াইপ দ্য উইন্ডোজ, জানলাটাকে পরিষ্কার করো। এক্সক্লামেশন, এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যেগুলোর মধ্যে বিস্ময় রয়েছে। ইট এক্সপ্রেসেস আ স্ট্রং ফিলিং, কোনো এক ধরনের স্ট্রং ফিলিংকে এক্সপ্রেস করে, সেটা ভালোবাসা হতে পারে, গ্রিড হতে পারে, হিংসে হতে পারে, ও মাই গড অবাক হওয়া হতে পারে, ওয়ান্ডার হতে পারে। সো এক্সক্লামেটরি তাকে বলা হয়। ইট এক্সপ্রেসেস আ স্ট্রং ফিলিং অ্যান্ড এন্ডস উইথ এ বিস্ময় সূচক চিহ্ন বা এক্সক্লামেশন। এক্সাম্পলস, আই লস্ট মাই ওয়ালেট, আমি আমার পকেট থেকে আমার ওয়ালেটটা, আমার যে টাকা রাখার বাক্সটা হারিয়ে ফেলেছি। ও মাই গড ইউ আর হিয়ার, তুমি এখানে, অবাক দেখে 2 মাস বাদে দেখা হয়েছে কারোর সঙ্গে অন্য কোনো একটা জায়গাতে। So declarative, interrogative, imperative and exclamatory. So these are basically 4 type of sentences in the English language. So there are basically 4 kinds of sentences in the English grammar, and they are declarative, interrogative, imperative and exclamatory. এর মধ্যে ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি কে দেখে চেনা সবথেকে সহজ, কারণ শেষ হবে এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আর এটা বিস্ময় সূচক চিহ্ন দিয়ে। ইট উইল এন্ড উইথ আ নোট অফ ইন্টারোগেশন, এটাকে পাংচুয়েশন মার্ক বলা হয় এক ধরনের, আর ইট এন্ডস উইথ আ নোট অফ এক্সক্লামেশন, এটাও এক ধরনের পাংচুয়েশন। ইনফ্যাক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমা, ফুল স্টপ, নোট অফ ইন্টারোগেশন, এক্সক্লামেশন, এগুলো প্রত্যেকটাই বিভিন্ন ধরনের পাংচুয়েশন। পাংচুয়েশন মিন্স একটা সেন্টেন্স আমি কিভাবে পড়বো, সেই পড়ার জন্য যে ধরনের গ্রামাটিক্যাল সাইন বা চিহ্ন ইউজ করা হয় তাকে বলা হয় পাংচুয়েশন, PUNCTION, পাংচুয়েশন। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাংচুয়েশন মার্ক। মাই গড, আমি অবাক হয়ে গেছি, আমার অবাক হওয়াটা আমি বিস্ময়ের মাধ্যমে এক্সপ্রেস করছি। যিনি পড়ছেন তিনি দেখে পরিষ্কার বুঝতে পারছেন যে বলছে সেই যে কথক তিনি অবাক হচ্ছেন বা তিনি প্রশ্ন করছেন, এগুলো বুঝবো কেমন করে, বা তিনি ডিক্লেয়ার করছেন এগুলো বুঝবো কেমন করে, এগুলো এই পাংচুয়েশন মার্ক দেখে বুঝতে পারবো। আমি কি পরিষ্কার বলো? আশা করছি পরিষ্কার। বেশ। সো ডেক্লারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে লিলি লাভস গার্ডেনিং, লিলি গার্ডেনিং করতে পছন্দ করে। এবার আমরা আসবো যে ডিক্লারেটিভ সেন্টেন্স কত রকমের হয়, হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ ডিক্লারেটিভ সেন্টেন্সেস 5 নম্বরে পড়ে। As with other types of sentences, a declarative can be either simple or compound. Simple মানে সহজ, simple tense, simple present tense, আর compound মানে complex, মানে যেখানে compound মানে যেখানে দুটো তিনটে জিনিস মিশছে, mixing up things. So declarative sentence 2 রকমের,
একটা হচ্ছে সিম্পল ডিক্লারেটিভ আর একটা হচ্ছে কম্পাউন্ড ডিক্লারেটিভ, মনে থাকবে? So basically there are two types of declarative sentences. One is simple and another is compound. A simple declaratory sentence is the union of a subject and a predicate as simple as a subject and the verb in the present tense. যেরকম ভাবে হয় present tense এ একটা সাবজেক্ট একটা ভার্ব, তারপর অনেক সময় অবজেক্ট থাকে। ফর এক্সাম্পল হি সিংস আ সং, সি হচ্ছে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব আর সং হচ্ছে অবজেক্ট। একই রকম ভাবে এক্ষেত্রে যে জিনিসটা ঘটছে সেটা ঘটছে যে শুধুমাত্র এই ডেক্লারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা সাবজেক্ট আর একটা অনেক সময় প্রেডিকেট থাকছে, বা সাবজেক্ট প্রেডিকেট, আবার তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভার্বও থাকছে, সাবজেক্ট ভার্ব প্রেডিকেট। লিলি লাভস গার্ডেনিং, লিলি গার্ডেনিং করতে ভালোবাসে, এটা হচ্ছে ডেক্লারেটিভ সেন্টেন্স। কিন্তু a compound declarative joins two related phrases together with a conjunction and comma। তাহলে বুঝবে কি করে কোনটা সিম্পল ডেক্লারেটিভ আর কোনটা কম্পাউন্ড ডেক্লারেটিভ? কম্পাউন্ড ডেক্লারেটিভের মধ্যে দুটো সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে অথবা কমা দিয়ে অথবা হেন্স দিয়ে এই ধরনের শব্দ দিয়ে যোগ করবে, অথবা আচ্ছা বা এবং ইত্যাদি শব্দ দিয়ে তাকে কম্পাউন্ড ডেক্লারেটিভ বলবে। এক্সাম্পল দেখো চোখের সামনে। সিম্পল ডেক্লারেটিভ কি? লিলি লাভস গার্ডেনিং, লিলি গার্ডেনিং করতে বা বাগান করতে ভালোবাসে। আর কম্পাউন্ড ডেক্লারেটিভ কি? লিলি লাভস গার্ডেনিং, লিলি গার্ডেনিং করতে ভালোবাসে, কমা দিয়ে বলছে বাট হার হাজবেন্ড হেটস উইডিং, কিন্তু তার স্বামী উইডিং, উইডিং মানে কি? উইড মানে কি? WWD, মূল, কোনো একটা গাছের যে মূল, এবং শুধু মূল নয় তার চারপাশে যে বিভিন্ন ধরনের শ্যাওলা এবং অন্যান্য পরগাছা জন্মায় তাকে বলা হয় উইড। আমরা একটু উইডের ছবি দেখে নিই। উইড আরো অনেক কিছুকেই উইড বলে, নেশার বস্তুকেও উইড বলা হয়, কিন্তু গার্ডেনিং এর ক্ষেত্রে উইড বলতে বেসিক্যালি বোঝায় হচ্ছে উইড। গার্ডেনিং, গার্ডেনিং এর ক্ষেত্রে বেসিক্যালি এই উইড বলতে বোঝানো হয় যে পরগাছাগুলো কে তোলার জন্য তাকে এই যে উইড তোলার জন্য এই জিনিসপত্রগুলোকে ব্যবহার করা হয়, যে যাতে গাছের চারপাশে কোনো উইড না থাকে। উইডের গার্ডেনিং টুল এটা, উইড। সো দিস আর ভেরিয়াস কাইন্ড অফ উইডস। এই যে দেখতে পাচ্ছ এই পরগাছাগুলোকে তুলে ফেলে দেওয়া হচ্ছে। সো লিলি গার্ডেনিং ভালোবাসে, কিন্তু তার স্বামী এই পরগাছাগুলোকে তুলতে এত সময় লাগে যে কষ্ট করে তুলতে হয় এই বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে, সেটাকে সে ঘৃণা করে। সো এটাও কিন্তু ডিক্লারেটিভ, কিন্তু ইট ইজ আ কম্পাউন্ড ডিক্লারেটিভ। এটি জটিল করে দুটো সেন্টেন্সকে একসঙ্গে মেলানো হয়েছে। যদি বলা হতো লিলি লাভস গার্ডেনিং ফুল স্টপ, আবার লিলিজ হাজবেন্ড হেটস উইডিং, তাহলে দুটো সিম্পল ডিক্লারেটিভ হতো। কিন্তু এক্ষেত্রে লিলি লাভস গার্ডেনিং কমা দিয়ে বাট হার হাজবেন্ড হেটস উইডিং, কিন্তু তার স্বামী এই পরগাছাগুলোকে তুলতে একদমই অপছন্দ করে, প্রচুর সময় যায়। তো এইটা হচ্ছে কম্পাউন্ড ডিক্লারেটিভ, মনে থাকবে। সিম্পল ডিক্লারেটিভ, কম্পাউন্ড ডিক্লারেটিভ। সিম্পল ডিক্লারেটিভ is a declaratory sentence in which is a union of the subject and the predicate। হ্যাঁ বলো স্যার বলেন। আর কতবার বলবো, অত্যন্ত সিম্পল জিনিস, ভালো করে দেখো। এটা বুঝতে না পারলে আর বুঝতে পারবে না। A simple declaratory sentence is the union of the subject and the predicate। একটা সাবজেক্ট এবং প্রেডিকেটের সংমিশ্রণ হচ্ছে সিম্পল ডিক্লারেটিভ। কিরকম? she sings, he runs, they go, এটা হচ্ছে সিম্পল ডিক্লারেটিভ। লিলি লাভস গার্ডেনিং, যেখানে একটা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বা প্রেডিকেট দিয়ে পুরো সেন্টেন্সটাকে কনসেপ্ট করা হচ্ছে। অন্যদিকে কম্পাউন্ড ডিক্লারেটিভ বা কমপ্লেক্স ডিক্লারেটিভ হচ্ছে যখন দুটো সেন্টেন্সকে একসঙ্গে মেলানো হচ্ছে। ফর এক্সাম্পল লিলি বাট হার হাজবেন্ড হেটস উইডিং, তাকে কম্পাউন্ড ডিক্লারেটিভ বলছে। ইন দিস অ্যাবাভ সেন্টেন্স ইউ উড চেঞ্জ দ্য কমা টু এ সেমিকোলন and delete the conjunction। যদি তুমি কমাটাকে সেমিকোলন দিয়ে চেঞ্জ করে দাও বা ফুল স্টপ দিয়ে দাও
তাহলে কিন্তু এখানে দুটো আলাদা আলাদা সেন্টেন্স হয়ে যাবে ফুল স্টপ দিলে, তাহলে কিন্তু দুটো সিম্পল ডিক্লারেটিভ হয়ে যাবে। কিন্তু কম্পাউন্ড ডিক্লারেটিভ হলে যেটা ঘটবে সেটা হচ্ছে এইভাবে কমপ্লেক্স ওয়েতে সেন্টেন্সের স্ট্রাকচার করা হচ্ছে। এবার এর পরের প্রশ্ন, এতদূর বুঝতে পেরেছো? বলো, সবাই বুঝতে পেরেছো? পরীক্ষায়, হ্যাঁ স্যার। হ্যাঁ পরীক্ষায় কিরকম প্রশ্ন পড়ে সেটা আমি দেখাবো। পরীক্ষায় অনেক সময় একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স করতে বলে, একটা সেন্টেন্স দিয়ে বলে খুঁজে বের করো কোনটা ডিক্লারেটিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স, খুঁজে বার করো। এইরকম ভাবে পরীক্ষায় পড়ে, দেখাচ্ছি। তার আগে বুঝে নাও যে কেমন করে একটা ডিক্লারেটিভ সেন্টেন্সকে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা হয়। How a declarative sentence can also be phrased as a question or an interrogative sentence. Give examples. উদাহরণ দাও। Declarative sentences usually end with a period. Period মানে full stop. But they can also be phrased as a question. কিন্তু প্রশ্নবোধক বাক্য দেওয়া হয়। Unlike interrogative sentences asked in order to obtain information. ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো পিওর ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেগুলো কোনো একটা ইনফরমেশন বা তথ্য জানার জন্য জিজ্ঞেস করা হয়। ডিক্লারেটিভ কোয়েশ্চেন কিন্তু ক্ল্যারিফাই করার জন্য জিজ্ঞেস করা হয়, যেটা সঠিক তো। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিড শি লিভ আ মেসেজ, সে কি মেসেজ করে গেছে আমাকে, আমার জন্য কি কোনো মেসেজ রেখে গেছে সে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। কিন্তু ডিক্লারেটিভ সেন্টেন্স অনেক সময় ইন্টারোগেশন দিয়ে শেষ হয়, এটা বোঝো। শি ডিড লিভ আ মেসেজ, এখানে ডিড শি আর শি ডিড এর মধ্যে পার্থক্যে ইন্টারোগেটিভ, পিওর ইন্টারোগেটিভ আর ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ এইভাবে চেঞ্জ হচ্ছে। শি ডিড লিভ আ মেসেজ, সে আমার জন্য একটা মেসেজ গেছে, আমি প্রায় ডিক্লেয়ার করছি করে একটা জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। এখানে ডিড শি প্রশ্ন করছি, আর শি ডিড সে রেখে গেছে আমি মোটামুটি শিওর দিয়ে প্রশ্ন করছি। এর মধ্যেই ডিক্লারেটিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে এইরকম পার্থক্য সৃষ্টি হতে পারে, মানে ডিক্লারেটিভ উইথ এ কোয়েশ্চেন মার্ক অ্যান্ড পিওর ইন্টারোগেটিভ উইথ এ কোয়েশ্চেন মার্ক। একটা পিওর মানে বেসিক্যালি একটা প্রশ্নবোধক বাক্য এবং ডিক্লারেটিভ কিন্তু প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে, এই হচ্ছে পার্থক্য। একটাতে মানে এরকম থাকবে যে শি ডিড লিভ আ মেসেজ, মানে সে কি মেসেজ রেখে গেছে সেই প্রশ্নটা প্রায় শিওর সে। এখানে ডিড দিয়ে যখন শুরু হবে, ডাজ দিয়ে শুরু হবে, হ্যাজ সি দিয়ে শুরু হবে, তখনই কিন্তু একদম পিওর ইন্টারোগেটিভ হবে। নোট দ্যাট দ্য সাবজেক্ট কামস বিফোর দ্য ভার্ব, সাবজেক্টটা কিন্তু ভার্বের আগে এসছে ডিক্লারেটিভে। সাবজেক্ট কি, হি শি দে, এগুলো সাবজেক্ট ভার্বের আগে এসছে। ডিড, ডান, ডাজ এগুলো কি, এগুলো ভার্ব। ইন্টারোগেটিভে সবসময় ভার্ব আগে যাবে, মাথায় রেখো। হ্যাজ হি ডান দিস, ডিড শি clarify this. So in case of a declarative sentence, the subject comes before the verb in a declarative sentence. Another easy way to tell the two sentences apart is to substitute the question mark for a period. অনেক সময় যদি এই question mark এর বদলে পিরিয়ড থাকে, পিরিয়ড মানে বেসিক্যালি তোমার হচ্ছে ফুল স্টপ, যদি ফুল স্টপ থাকে তাহলে তো বুঝতেই পারবে সেটা ডিক্লারেটিভ। কিন্তু অনেক সময় এই পরীক্ষাতে কনফিউজ করার জন্য এইরকম প্রশ্নবোধক বাক্য দিয়েও ডিক্লারেটিভ দেয়। তো বোঝার উপায় কি, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, মাথায় থাকবে? বলো মাথায় থাকবে? বেশ, এবার আসছি হাউ। এবার আমি একটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখি কেমন বলতে পারো। সহজ প্রশ্ন, 2019 সালের পরীক্ষায় পড়েছিল। Which of these is an exclamatory sentence? বলো, এই চারটে যে প্রশ্ন তার মধ্যে কোনটা এক্সক্লামেটরি? এক্সক্লামেটরি মানে কি, মানে কি বিস্ময়সূচক বাক্য। হ্যাঁ, এই চারটে সেন্টেন্স পড়ো। You are a third grade student. What a student. What are your grades? What is student? কি দারুণ ছাত্র, কি ছাত্র। এটা হচ্ছে বিস্ময়সূচক, খুবই সহজ, 2 নম্বর পেয়ে গেলে। বুঝেছো? ফলে
এইরকম ভাবে আরেকটু কঠিন আসতে পারে, সেগুলো তোদের সহজ এসেছিল, এইরকম ভাবে কিন্তু তোমাদেরকে এই ডিক্লারেটিভ সেন্টেন্স এগুলোকে এরকম ভাবে আইডেন্টিফাই করতে দিতে পারে, আবার অন্যভাবেও দিতে পারে, সেগুলো কি আমরা দেখব। এবার প্রশ্ন হচ্ছে হাউ অ্যান এক্সক্লামেটিভ সেন্টেন্স ক্যান লুক লাইক এ ডিক্লারেটিভ। অনেক সময় যেটা বিস্ময়সূচক বাক্য সেটাকে আবার ডিক্লারেটিভের মতো দেখতে লাগে অনেক সময়। কিভাবে? দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটিভ আর ডিক্লারেটিভ আমি তিনটে উদাহরণ সহকারে আমাদেরকে বোঝাচ্ছি একই ধরনের এক্সাম্পল দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আমি একটু আগে বললাম। ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ মানে কি বলো? না, প্রশ্ন নয়। ইম্পারেটিভ হচ্ছে কাউকে কমান্ড করা। আমি তোমাকে বলছি পড়তে বসো, খেতে যাও, দাঁড়াও, বাড়ি থেকে বেরিয়ে যাও। ইট টেল সামওয়ান টু ডু সামথিং। আমি কাউকে কিছু একটা ক্রিয়া করার জন্য বলছি। It tells someone to do something and ends with a full stop. For example, iron my shirt for me please. আমার জন্য ইস্ত্রি করে দাও জামাটা। Wipe out the windows. Please leave the meeting room. এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মনে থাকবে এই চারটে সেন্টেন্স কাকে বলে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। ডিক্লারেটিভ কিছু একটা স্টেটমেন্ট দিচ্ছে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। মাই ড্রেস ইজ ব্লু, স্কাই ইজ ব্লু, দ্য ডগ ইজ বার্কিং, আই এম আ গুড টিচার, পূজা ইজ এ গুড স্টুডেন্ট। এগুলো সব ডিক্লারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, ইজ পূজা গুড স্টুডেন্ট, আর ইউ গোয়িং টু ডু আ প্রোগ্রাম ইন দ্য কলেজ, তুমি কি কলেজে কোনো প্রোগ্রাম করবে? এগুলো কি? এগুলো কি বলো? এগুলো কি? ইন্টারোগেটিভ। একই রকম ভাবে আমি যদি বলি যে প্লিজ রাইট ডাউন দ্য নোট ফর মি, আমার জন্য নোটটা লেখো, এটা কি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ, রাইট। আর আমি যদি বলি ও মাই গড ইটস আ বিউটিফুল কার, তাহলে এটা কি? এক্সক্লামেটরি। এই বেসিক জিনিস খুবই সহজ। এই চারটে জিনিসকে মাথার মধ্যে রাখো। 4 টাইপস অফ সেন্টেন্সেস ইন দ্য ইংলিশ গ্রামার, সারা জীবন কাজে লাগবে। এই চারটে জিনিসকে শেখো। ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। 4 টাইপ অফ সেন্টেন্স জেনে গেলে বাকিগুলো হু করে করে ফেলবে, দেখেই বুঝতে পারবে। আর ইন্টারোগেটিভ আর এক্সক্লামেটরি বোঝার খুবই সহজ উপায় হচ্ছে শেষ হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, আর এটা শেষ হচ্ছে বিস্ময় সূচক দিয়ে। বেশ, তাহলে দেখ ইম্পারেটিভ, প্লিজ কাম টু ডিনার টুনাইট। এটা ইম্পারেটিভ, কেন? তোমাকে ডিনারে আসতে বলছে, তাই তো, কমেন্ট করছে। ইম্পারেটিভ, প্লিজ কাম টু ডিনার টুনাইট। প্লিজ দিয়েই বলছে দয়া করে এসো, কিন্তু ইম্পারেটিভ। এবার এক্সক্লামেটিভ দেখো, কাম টু ডিনার, এটা হচ্ছে এক্সক্লামেটিভ যদি শেষ হয়, কিন্তু এটা আবার ডিক্লারেটিভের মতো করে শোনাতে পারে বা ইম্পারেটিভের মতো শোনাতে পারে। মাই বস ডিমান্ডেড, আমার বস ডিমান্ড করলো যে কাম টু ডিনার, ডিক্লারেশন হচ্ছে। এবার ডিক্লারেটিভ সেন্টেন্স, ইউ আর কামিং টু ডিনার টুনাইট, এক্সক্লামেশন, কিন্তু ডিক্লারেটিভ, দ্যাট মেক্স মি সো হ্যাপি, এটা আমাকে কতটা খুশি করবে। ফলে এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে যে অনেক ক্ষেত্রে অনেক সেন্টেন্স একে অপরের সঙ্গে মিশেও যেতে পারে। যদিও পরীক্ষা এরকম ডিফিকাল্ট প্রশ্ন দেয় না, পরীক্ষা এমন প্রশ্নই দেয় যেগুলো তোমরা সহজে আইডেন্টিফাই করতে পারবে, কিন্তু অনেক সময় বিস্ময়সূচক থাকলেও দেখবে যখন সেন্টেন্সটা কন্টিনিউ করছে, কি করে বুঝবে যে এটা ডিক্লারেটিভ সেন্টেন্স কিন্তু এক্সক্লামেটিভ নয়? কি করে বুঝবে? সেন্টেন্সটা কন্টিনিউ করছে। ইউ আর কামিং টু ডিনার টুনাইট বলে যদি শুধু বিস্ময়সূচকে শেষ হয়ে যেত, তাহলে কিন্তু এটা ডিক্লারেটিভ হতো না, এটা কি হতো? এটা এক্সক্লামেটিভ হতো। কিন্তু দ্যাট মেক্স মি হ্যাপি, এটা আমাকে খুশি করবে, স্টেটমেন্ট দিচ্ছে যে তোমার ডিনারে আসা আমাকে খুশি করবে, ওই জন্য ডিক্লারেটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? বলো বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ বেশ, ভেরি গুড। এবার আসছি এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ কাকে বলে। আগে বলো এক্সপ্রেশন কাকে বলে। এক্সপ্রেশন মানে এক্সপ্রেশন মানে কি? বলো
ভঙ্গি অঙ্গভঙ্গি, কোনো একটা অ্যাকশন, মনের ভাব প্রকাশ করা। সো এক্সপ্রেশন মানে বেসিক্যালি প্রকাশকারী প্রকাশ যে প্রকাশকারী সে তো এক্সপ্রেসার হয়ে গেছে, আর প্রকাশ করছে হচ্ছে এক্সপ্রেশন। সো বেসিক্যালি দ্য অ্যাকশন অফ মেকিং নোন ওয়ানস থটস, প্রত্যেকের থটটাকে জানিয়ে দেওয়া মুখের ভাবভঙ্গির মাধ্যমে বা কিছুর মাধ্যমে, তাকে আমরা বলতে পারি এক্সপ্রেশন। এই যে বিভিন্ন ধরনের মুখ দেখতে পাচ্ছ, রেগে যাওয়া, অবাক হওয়া, ফ্রাস্ট্রেটেড হওয়া, গ্রিড হওয়া, অদ্ভুতভাবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, প্রত্যেকটাই ফর্মস অফ এক্সপ্রেশন, বিভিন্ন ধরনের ভাব প্রকাশ করা। ল্যাঙ্গুয়েজের কাজ কি? ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা, এক্সপ্রেশন। সো কোয়েশ্চেন পরে পরীক্ষাতে তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে ডেক্লারেটিভ এন্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ? কাকে এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ বলে? এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ রিপোর্টস the feelings or attitudes of the writer or speaker, যে লিখছে বা বলছে তার মনের যে ভাব বা চিন্তা ভাবনা, feelings and attitudes of the writer or the speaker or of the subject, মানে যে বলছে সেটা স্পিকার হতে পারে, রাইটার হতে পারে, যাকে নিয়ে লেখা হচ্ছে সে হতে পারে, কারণ রাইটার সবসময় নিজেকে নিয়ে লেখে না। or evokes feelings in the reader, অথবা অনেক সময় রিডারদের মনে বা তোমরা যারা পড়ছো পাঠকদের মনে সেটা যে এক্সপ্রেশন ক্রিয়েট করে, যে ফিলিং বা যে ধারণা তৈরি করে, তাকে এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ বলে। পোয়েট্রি অ্যান্ড লিটারেচার আর অ্যামং দ্য বেস্ট এক্সাম্পলস, but much of perhaps most of ordinary language discourse is the expression of the emotions, feelings or attitudes. তাহলে লিটারেচার এবং সাহিত্য এবং পোয়েট্রি, পোয়েট্রি মানে কবিতা, তাতে সব থেকে বেশি আমরা ইমোশনস, ফিলিংস এবং অ্যাটিটিউডস দেখতে পাই, আমাদের অর্ডিনারি ল্যাঙ্গুয়েজও দেখতে পাই। তোকে কি ভালো লাগছে? অসাধারণ, দুর্দান্ত, আজকে মনটা ভালো নেই। এগুলো প্রত্যেকটাই এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। সো এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজের দুটো মেন আসপেক্ট রয়েছে। ওয়ান, ইভোকিং সার্টেন ফিলিংস। ফিলিং মানে FEELING, ফিলিং মানে কি? ফিলিং মানে ইমোশন বা আবেগ, বা ভালো বাংলা যাকে বলা হয় প্রক্ষোভ, বা তোমার মনের মধ্যে যেটা চলছে, তোমার চিন্তা, তাকে তুমি প্রকাশ করছো, তাকে ফিলিং বলা হয়। তোমার এই ইমোশন, বলো শ্রীনিবাস। অনুভব, অনুভূতি, ফিলিং অনুভূতি, অবশ্যই হবে অনুভূতি। তোমার অনুভূতির জায়গা দিয়ে তুমি পুরো জিনিসটাকে বলছো, সো এটা হচ্ছে ফিলিং। সো যখনই ফিলিং এবং ইমোশন এই জিনিসগুলোর মধ্যে আসছে, তাকে বলা হয় এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, যেটা এক্সপ্রেশনকে রেকর্ড করছে। এক্সাম্পল কি? পরীক্ষায় পরে শঙ্খ ফেল্ট নার্ভাস, এটা কি? এটা এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। কারণ সে যে নার্ভাস হয়ে পড়েছে, নার্ভাস হয়ে পড়া মানে তার নার্ভাস ব্রেকডাউন হচ্ছে, সে মানে সে খুব ভয়ঙ্করভাবে মানে দুর্বল হয়ে পড়ছে স্নায়ুতন্ত্রের দিক থেকে। নার্ভাসের এক্সাক্ট বাংলা আমি ভুলে যাচ্ছি, নার্ভাসের এক্সাক্ট বাংলা কি হতে পারে বলো? বলো নার্ভাসের বাংলা কি হতে পারে? দাঁড়াও, নার্ভাস, NERVOUS ইন বেঙ্গলি, কঠিন বাংলা দিয়েছে স্নায়বিক, এত কঠিন বাংলা চাইনি। নার্ভাস মানে হচ্ছে স্নায়ু দৌর্বল্য, বা মানে যে স্নায়ু দৌর্বল্যে ভোগে আর কি, যে আর পাচ্ছে না, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। নার্ভাস, ইজ নার্ভাস। সো শঙ্খ ফেল্ট নার্ভাস, রবিন ওয়াজ অ্যাংরি, রবিন খুব রাগ করেছিল। রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম, এটাও এক্সপ্রেশন, রাকাকে খুব হ্যান্ডসাম দেখতে। এগুলো প্রত্যেকটাই এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন পড়ে 2 মার্কসের, আমরা একবার দেখে নেব কি কি ধরনের প্রশ্ন পড়ে এই চ্যাপ্টার থেকে। একটা ছোট চ্যাপ্টার, বড় চ্যাপ্টার নয়, ভালো করে দেখো। ধরা যাক কোয়েশ্চেন পড়লো, আইডেন্টিফাই দ্য এক্সপ্রেসিভ ফর্মস অফ দ্য ফলোইং ডেক্লারেটিভ ফর্মস গিভেন ইন ইটালিক্স। ডেক্লারেটিভ সেন্টেন্স এগুলো ইটালিক্সে দেওয়া আছে,
এবার এটা থেকে তোমাকে মানে রিপ্লেস করতে হবে, ভালো করে বোঝো। জাস্ট রাইট দ্য কারেক্ট নাম্বার বিসাইড দ্য করেসপন্ডিং এক্সপ্রেসিভ ফর্ম, ভালো করে বোঝো। এখানে সেন্টেন্স গুলো দেওয়া আছে এ বি সি ডি করে, আর এখানে তলাতে বিভিন্ন ধরনের ফ্রেজ দেওয়া আছে। হার্ট লিপস আপ, হার্ট লিপস আপ মানে হৃদয় উতলে উঠলো। ফেস বিকেম পেল, তার ফেসটা আস্তে আস্তে পেল হয়ে গেল, পাণ্ডুবর্ণ হয়ে গেল, মানে প্রায় বিবর্ণ হয়ে গেল। ক্লেঞ্চড হিজ ফিস্ট, মানে সে ফিস্টটাকে মানে তার যে হাতটাকে সে এরকম করে মুড়ে ফেলল। ক্লাটার্ড অথবা ক্লাটার্ড হিজ টিথ, বা সে তার দাঁতটাকে এরকম চিপলো, তার মাসেলটাকে ফ্লেক্স করলো, ফ্লেক্স হিজ মাসেল, এগুলো একই ধরনের। অ্যান এঞ্জেল উইদাউট উইংস, মানে একটা পরী যার কোনো ডানা কাটা পরী। এই শব্দগুলো তলায় দিয়ে দিয়েছে। এবার এই শব্দগুলোকে দিয়ে এই শব্দগুলোকে রিপ্লেস করতে হবে যেগুলো ইটালিক্সে রয়েছে, ঠিক আছে? চলো, আই ফিল ওভারজয়েড হোয়েন আই সি আ রেইনবো ইন দ্য স্কাই। এখান থেকে কোন শব্দটাকে এখানে দিয়ে রিপ্লেস করব বলো? শব্দগুলো দেখো, এখানে কি বলছে? আই ফিল ওভারজয়েড। ওভারজয়েড মানে কি? ওভারজয়েড মানে কি? খুবই আনন্দ, খুব আনন্দ পাওয়া। কেন? আমি এটা বাংলাটা মানে খুব ভালো করে মাথা ঠান্ডা করে কোয়েশ্চেনটা পড়তে হবে। আই ফিল ওভারজয়েড হোয়েন আই সি আ রেইনবো ইন দ্য স্কাই। আমি যখন স্কাইতে, আমি যখন আকাশে একটা রেইনবো, রেইনবোর বাংলা কি? রামধনু, যখন আমি দেখি তখন আই ফিল ওভারজয়েড, আমার খুব আনন্দ হয়। এবার কোন সেন্টেন্সটা, কোন পার্টিকুলার ফ্রেজটা এখান থেকে তুলে এখানে বসাবো বলো? বলো, ভালো করে পড়ো। মাই হার্ট লিপস আপ, ফেস বিকেম পেল। রেনবো দেখলে কি আমার মুখ পেল হবে? আমি কি বিবর্ণ হয়ে যাবো? হবো না তো। বেশ। রেনবো দেখলে আমি কি রেগে যাব? আমি কি রেগে হাতটা মুখে বন্ধ করবো? করবো না তো। রেনবো দেখলে আমি কি ডানা কাটা পড়ি হবো? সেটা হবো না। প্রথমেরটাই হবে। হার্ট লিপস আপ, আমার আনন্দ হলো। এটা হবে মাই হার্ট লিপস আপ when I see a rainbow in the sky। তাহলে হার্ট লিপস আপ, মনে থাকবে। এরপরে শঙ্খ ফেল্ট নার্ভাস। শঙ্খ ফেল্ট নার্ভাস, ফেল্ট নার্ভাসের বদলে কোনটা হবে? নার্ভাস বিবর্ণ হয়ে যায়। ফেস বিকেম পেল, ভেরি গুড। রবিন ওয়াজ অ্যাংরি, অ্যাংরি হলে কি করি আমরা? স্যার মুঠো করি। ক্লেঞ্চড হিজ ফিস্ট, ক্লাটার্ড হিজ টিথ, দাঁতগুলোকে কিরমির করি। ফ্লেক্সড হিজ মাসল, এই মাসলগুলোকে ফ্লেক্স করি। তাহলে রবিন ওয়াজ অ্যাংরি, অ্যাংরির বদলে এই শব্দগুলো রিপ্লেস করা যাবে। আর রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম, আর রাকাকে খুবই সুন্দরী দেখতে। ডানা কাটা পরি, অ্যান এঞ্জেল উইদাউট উইংস। বুঝতে পেরেছো? এই রকম ধরনের প্রশ্ন করতে পারে এই ডিক্লারেটিভ এবং এক্সপ্রেসিভ ফর্মস অফ সেন্টেন্স। তাতে আবার সহজ প্রশ্ন পড়তে পারে যে কোনটা ডিক্লারেটিভ, কোনটা তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, সেগুলোকে আইডেন্টিফাই করো। সহজ প্রশ্ন পড়তে পারে। আচ্ছা, এবারের পরের প্রশ্নে যাচ্ছি। কনভার্ট দ্য ফলোইং এক্সপ্রেসিভ ফর্মস ইনটু ডিক্লারেটিভ ফর্ম। এই যে এক্সপ্রেসিভ ফর্মসকে ডিক্লারেটিভ ফর্মে কনভার্ট করো। কনভার্ট করো মানে রূপান্তর করা, বা একটা প্রকার থেকে আর একটা প্রকারে ট্রান্সফর্ম করা, পরিবর্তন করা। বেশ। শ্রীনিবাস, তুমি তোমার কারুর একটা থেকে একটু শব্দ আসছে। হ্যাঁ, বেশ, শব্দটা থেমেছে। তাহলে দেখো, আমি পড়ছি, পরিবর্তন করবে তোমরা এক্সপ্রেসিভ থেকে ডিক্লারেটিভে। বুঝতে পেরেছো? ধরা যাক আমি এখানে আনসারগুলো দিয়ে দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারছো আর কি। আমি পরে এক্সাম্পল মানে তোমাদেরকে করতে দেবো। মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়ন। ফুল অফ স্করপিয়ন মানে কি? এগুলো ফ্রেজ, কিন্তু এগুলো ইডিয়াম দিয়ে আসে, ইডিওম্যাটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। স্করপিয়ন মানে কি? স্করপিয়নের বাংলা কি? স্করপিয়নের বাংলা বিছে। বিষধর বিছেকে বলে স্করপিয়ন। স্করপিয়ন কিং বলে একটা সিনেমা হয়েছিল,
মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়ন মানে আমার মনের মধ্যে বহু এই বিছে রয়েছে, মানে কি আই হ্যাভ নো পিস অফ মাইন্ড। সো যখন তুমি এই এক্সপ্রেসিভ ফর্মকে ডিক্লারেটিভ ফর্ম করবে তখন তুমি ন্যাচারালি ইডিএম দিয়ে করবে না, ইডিওম্যাটিক ফ্রেজ দিয়ে করবে না, তুমি দেখবে আমার কোনো মনের শান্তি নেই, আই হ্যাভ নো পিস অফ মাইন্ড, ডিক্লারেটিভ। এক্সপ্রেসিভ ফর্মের মধ্যে একটা পোয়েটিক ব্যাপার থাকবে, একটা কবিতা কবিতা ব্যাপার থাকবে, একটু লিটারেচারের লোকেরা এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ডোন্ট প্লাক সিজনস হানি ব্রেড ফ্রম মাই গার্ডেন, বিখ্যাত শেক্সপিয়ারের ফ্রেজ এটা। ডোন্ট প্লাক মানে তুলে নিও না, সিজনস হানি ব্রিথ, সিজনস হানি ব্রিথ মানে কি এই পার্টিকুলার সিজন, সিজন মানে এই পার্টিকুলার ঋতুর যে মধুর নিঃশ্বাস, ঋতুর মধুর নিঃশ্বাস মানে হচ্ছে ফ্লাওয়ার, ফুল। কারণ শীতকালে ফুল হয় বা বসন্তকালে যে ধরনের ফুল হয় সেই পার্টিকুলার ঋতুর সুন্দর নির্যাস বা নিঃশ্বাস। আমার গার্ডেন দেখলেই বুঝবে ফ্লাওয়ার। সো এটা কি হবে, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন, আমার গার্ডেন থেকে ফ্লাওয়ার তুলো না। এই ফ্লাওয়ারের বদলে সিজনস হানি ব্রিথ শব্দটাকে ব্যবহার করা হয়েছে। ফলে এক্সপ্রেসিভ সেন্টেন্স থেকে ডিক্লারেটিভ সেন্টেন্সে যেতে গেলে তোমাদেরকে বেশ কয়েকটা ইডিয়াম মুখস্থ করতে হবে, মনে থাকবে ইডিয়াম। সেই ইডিয়াম গুলো আমি পরের ক্লাসে আর একটু ভালো করে শেখাবো। ফর এক্সাম্পল, a black canopy spread over the whole sky, a black canopy, canopy মানে canopy এর বাংলা কি? There is a great canopy used in that political rally. ত্রিপল, canopy মানে হচ্ছে ছাদ ঢাকার যে জায়গাটাকে বলা canopy। অনেকে ছাদ ঢাকে, একটা বড় ত্রিপল ইউজ করে পলিটিক্যাল র্যালিতে বৃষ্টি হলে বাঁচার জন্য। ব্ল্যাক ক্যানোপাই ওভারকাস্টিং দ্য স্কাই মানেটা কি এক্ষেত্রে? দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, গোটা স্কাই যেন মানে পুরোপুরি ভাবে ঘন কালো মেঘে ভরে গেছে। ওভারকাস্ট মানেই হচ্ছে কালো মেঘে ভরে যাওয়া, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ওভারকাস্টিং স্কাই মানে আবহাওয়া দপ্তর বলছে ওভারকাস্ট মানে হচ্ছে মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। So a black canopy spread over the whole sky, এটা এক্সপ্রেসিভ সেন্টেন্স, কঠিন করে বলেছে, সাহিত্যের ভাষা, তুমি সহজ করে বলবে the sky was fully overcast, বা বলতে পারো the sky was clouded completely. কোয়েশ্চেন করেছে, what for are you hatching broken eggs? এগ হ্যাচ করা মানে ডিমের মানে ডিমকে তা দেওয়া, hatch your eggs, ডিমকে তা দেওয়া। হোয়াট আর ইউ হ্যাচিং ব্রোকেন এগস, তুমি কেন ফাটা ডিমগুলোকে তা দিচ্ছ? ফাটা ডিমে তা দেওয়ার এক্সাক্ট ইংরেজি কি? ফ্রুটলেস জব। হোয়াই আর ইউ এঙ্গেজড ইন ফ্রুটলেস বিজনেস? তোমাকে যদি এক্সপ্রেসিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে দেওয়া হয় তাহলে কি করতে হবে? এই ইডিয়ামের মানেগুলো জানতে হবে। যে ইডিএম গুলো তোমাদেরকে একটা লিস্ট একটু দেখে, যে কোনো ইডিএমের লিস্ট বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, আমি দেখাচ্ছি একটু পরে, সেখান থেকে দেখে দেখে একটু ভালো করে পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কেমন করে যে কোনো এক্সপ্রেসিভ সেন্টেন্সকে ডিক্লারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। সো মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়ন্স হচ্ছে আই হ্যাভ নো পিস অফ মাইন্ড, আমার মনের মধ্যে কোনো পিস নেই। ডোন্ট প্লাক সিজনস হানি ব্রিথ হচ্ছে ফ্লাওয়ারকে রেফার করছে, তাহলে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ফ্রম মাই গার্ডেন, আমার গার্ডেন থেকে ফুল তুলো না। আ ব্ল্যাক ক্যানোপাই স্প্রেড ওভার দ্য হোল স্কাই, দ্য স্কাই ওয়াজ ফুলি ওভারকাস্ট। হোয়াট ফর আর ইউ হ্যাচিং দ্য ব্রোকেন এগস, তুমি কেন ফ্রুটলেস বিজনেস, কোনো বিজনেসের মধ্যে কোনো ফল নেই, সেই ফলহীন বিজনেসের মধ্যে তুমি কেন এঙ্গেজ হয়েছো? দেখো আমাদের ইংরেজিতে প্রচুর ইডিয়াম রয়েছে, IDIOMS। ইডিয়াম হচ্ছে খুবই এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ধরা যাক আ ব্লেসিং ইন ডিসগাইজ, আ ব্লেসিং ইন ডিসগাইজ মানে মানে ছদ্মবেশে এক ধরনের আশীর্বাদ। সো দিস ইজ আ ব্লেসিং, your result, your bad result
is a blessing in disguise. তোমার খারাপ রেজাল্টটা আসলে একটা আশীর্বাদ, কারণ তারপরে তুমি ভালো রেজাল্ট করবে। সো আ গুড থিং দ্যাট সিমস ব্যাড এট ফার্স্ট, একটা ভালো জিনিস সেটা প্রথমে খারাপ লাগছিল। তো এরকম প্রচুর ইডিয়াম আছে। ফর এক্সাম্পল বিট অ্যারাউন্ড দ্য বুশ, বিটিং দ্য বুশ মানে আসল কথাটা না বলে এদিক ওদিক ঘুরছে। অ্যাভয়েড সেইং হোয়াট ইউ মিন ইউজুয়ালি বিকজ ইট ইজ আনকমফোর্টেবল, তুমি সেটা বলতে পারছো না কারণ সেটা আনকমফোর্টেবল, তাই তুমি অ্যাভয়েড করছো। সো স্টপ বিট অ্যারাউন্ড দ্য বুশ, বিট অ্যারাউন্ড দ্য বুশ করা বন্ধ করো। স্টপ সেইং দ্য ইররিলেভেন্ট থিংস, সো বিট অ্যারাউন্ড দ্য বুশ কি ইররিলেভেন্ট দিয়ে রিপ্লেস করতে হবে। বেটার লেট দ্যান নেভার মানে কি, যে বেটার লেট দ্যান নেভার মানে এবারেই মোটামুটি, মানে বেটার টু অ্যারাইভ লেট দ্যান টু কাম দ্যান টু নট টু কাম অ্যাট অল, মানে লেটে আসো তবু ভালো, মানে নেই মামার থেকে কানা মামা ভালো, মানে লেটে আসো তাতে কোনো অসুবিধে নেই, না আসার থেকে অন্তত এসো। ইউ ব্রেক আ লেগ মানে কিন্তু গুড লাক। সো এরকম ভাবে প্রচুর শব্দ আছে যেগুলো আমি পরের দিন বেসিক্যালি শেখাবো। আজকে ইডিয়ামটা শেখাচ্ছি না কারণ আজকে বদ হজম হয়ে যাবে ইডিয়াম শেখালে। পরের দিন ইডিয়াম এবং এক্সপ্রেসিভ সেন্টেন্স গুলো অনেকগুলো আমরা প্র্যাকটিস করে করে দেখবো। সো বেসিক্যালি এইটা হচ্ছে ইডিয়াম। তোমরা একটু বাড়িতে ইডিওম্যাটিক ইউজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটু ইন্টারনেটে সার্চ করো, আমিও তোমাদেরকে পরের দিন আলাদা করে এগুলো ভালো করে শেখাবো। আজকে খালি তোমাদের কাজ হচ্ছে এই 4 ধরনের সেন্টেন্স এবং কেমন করে সেগুলোকে এই ওয়ার্ড দিয়ে রিপ্লেস হচ্ছে সেগুলোকে ভালো করে দেখা। আচ্ছা, এইটা তো বেশ সহজ, ভালো করে দেখো পারবে। চেঞ্জ দ্য এক্সপ্রেশন ইনটু সেন্টেন্সেস, ইনটু স্টেটমেন্ট, সরি, মানে এক্সপ্রেসিভ সেন্টেন্স থেকে ডিক্লারেটিভ সেন্টেন্সে। মাই ফেস বিকেম পেল সেন্সিং দ্য প্রেজেন্স অফ আ স্ট্রেঞ্জার ইন মাই রুম, আমার মুখটা পেল হয়ে গেল। পেল হওয়া মানে কি, নার্ভাস হওয়া। তাহলে মাই কি কি হওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। তো বিবর্ণ হওয়া কি জন্য হয়, নার্ভাস হলে হয়, তাই তো। তাহলে লিখতে হবে মাই ফেস গ্রিউ নার্ভাস বা আই গ্রিউ নার্ভাস সেন্সিং দ্য প্রেজেন্স অফ এ স্ট্রেঞ্জার ইন মাই রুম, আমার রুমের মধ্যে কোনো একটা আগন্তুক ঢুকেছে। সো এই মাই ফেস বিকাম পেল মানেই নার্ভাস। রিতাস চিক্স গ্রিউ রেড, গ্রিউ রেড কে রিপ্লেস করতে হবে কি দিয়ে, কি দিয়ে গ্রিউ রেড, কার চিক মানে গাল, গাল লাল হয় কখন, যে লজ্জা পেলে। সো রিতা ব্লাস্ট, BLUSHED, ব্লাস্ট মানে লজ্জা পাওয়া। রিতা ব্লাস্ট when her husband offered her a bunch of roses, তার স্বামী যখন তাকে গোলাপ ফুল দিল তখন তার গাল লাল হয়ে গেল, সে লজ্জা পেল। সো রিতা ব্লাস্ট। সো এইভাবে স্টেটমেন্টে কনভার্ট করতে হয় এক্সপ্রেশন থেকে দিয়ে। এবার এই কোয়েশ্চেনের পরে অনেক সময় ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য গ্রুপ এ উইথ দোজ অফ দ্য গ্রুপ বি, গ্রুপ এ এর সঙ্গে গ্রুপ বি কে ম্যাচ করো, দেখি ম্যাচ করাতে পারো কিনা। এ আর বি, একদিকে আছে হাই, একদিকে আছে টল, একদিকে আছে স্ট্রং, একদিকে আছে হেভি। হাই মানে উঁচু, টল মানেও মানে হাই মানে মানে অ্যাকচুয়ালি উচ্চতা, আর টল মানে সে লম্বা, স্ট্রং মানে শক্তিশালী, আর হেভি মানে হচ্ছে ভারী। এবার বলো, তলায় আছে সিগন্যাল, শাওয়ার, হাই সিগন্যাল, হাই 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 ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, বেশ ডান। টল, story, টল স্টোরি হতে পারে, টল স্টোরি। স্ট্রং বলো, সিগন্যাল, স্ট্রং সিগন্যাল, রাইট। হেভি বলো, হেভি শাওয়ার, হেভি শাওয়ার, শাওয়ার মানে বৃষ্টি, হেভি শাওয়ার বলে দিয়েছো। এবার গ্রুপে গ্রুপ বি আবার বলছি। লো, লো মানে নিচু, ডেলি মানে প্রত্যেকদিন, সেফ মানে সুরক্ষা, সুরক্ষিত, ফুল মানে পুরোপুরি। বলো লো, এখানে আছে জার্নি, টেম্পারেচার, মুন, প্যাসেঞ্জার। লো টেম্পারেচার, ডেলি জার্নি, সেফ
সেফ জার্নি নয়, সেফ বলো, ডেলি জার্নি বলো, সেফ বলো, সরি ভুল বলেছি, ডেলি প্যাসেঞ্জার হবে আর সেফ জার্নি হবে, সরি হ্যাঁ, আর ফুল মুন হবে। লো টেম্পারেচার ডেলি জার্নি সেফ, সরি সেফ জার্নি ডেলি হচ্ছে তোমার প্যাসেঞ্জার আর ফুল মুন হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো বলো? বেশ, এরপরে গ্রুপ এ আবার ব্লুমিং, ব্লুমিং মানে যেটা যেটা ফোটে, ফুল ফোটে, ফুটুক না ফুটুক আছে বসন্ত। গ্লেয়ারিং, গ্লেয়ার করা মানে তাকাতে না পারা, এতটা জ্বলন্ত। ব্রাজেন, ব্রাজেন মানে ব্রোঞ্জ জাতীয়, রিলেটেড টু ব্রোঞ্জ। ড্যাজলিং, ড্যাজল করা, ড্যাজল করা মানে মানে যেন একদম চোখের সামনে ধাঁধার মতো তোমার আলো দেখাচ্ছে, ড্যাজলিং। চলো, তলায় আছে ডিসগ্রেস, এরার্স, লাই, সাকসেস। ব্লুমিং সাকসেস হবে স্যার, ব্লুমিং সাকসেস হয়, কিন্তু কথাটা জেনারেলি বলা হয় ড্যাজলিং সাকসেস, ঠিক আছে? ড্যাজলিং সাকসেস। আচ্ছা বলো, ব্লুমিং কি হবে? লাই হতে পারে না, ব্লুমিং লাই হতে পারে, কিন্তু জেনারেলি গ্লেয়ারিং লাই বলা হয়, মানে যে লাইকে দেখা যাচ্ছে। ব্লুমিং এরার, এরার মানে পরপর পরপর ভুল হচ্ছে। আর ব্রাজেন ডিসগ্রেস, ডিসগ্রেস সবসময় ব্রাজেন হয়, গোল্ডেন তো ডিসগ্রেস হয় না, গোল্ডেন সাকসেস হয়, আর ব্রোঞ্জ জাতীয় ডিসগ্রেস। এইরকম ভাবে মেলাতে হবে, মেলানো জিনিসপত্র দেয়া হয়, গ্রুপ এ গ্রুপ বি কে ম্যাচ করো, প্রশ্ন পড়ে পরীক্ষায়। ফলে এইগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে, তোমাদের কাজ। আর পরের দিন আমি এই নিয়ে এক্সাম্পল আরো বোঝাবো। লাস্ট আজকের ক্লাসের এক্সাম্পল, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হুইচ ইউজেস ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভলি। দুটো সেন্টেন্স দেবে যেটা বেশি ক্রিয়েটিভলি, যেটা বেশি সৃষ্টিশীল ভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা আইডেন্টিফাই করো দুটোর মধ্যে। আই সামার ইন মানালি, আই স্পেন্ট মাই সামার ভ্যাকেশন ইন মানালি। কোনটা বেশি ভালো লাগছে? I spent my summer vacation in Manali. ইয়েস, কিন্তু সামারটা বেশি ক্রিয়েটিভ, কারণ সামার্ড কথাটার মধ্যে আমি ক্রিয়েটিভিটি মানে মানে সামার্ড মানে কি, মানে আমি নিজে কেন গ্রীষ্ম হয়ে যাচ্ছি, আই সামার্ড, ফলে এটা বেশি ক্রিয়েটিভ। আই সামার ইন মানালি, এটা ক্রিয়েটিভ সেন্টেন্স। দ্য অল এনগালফিং সি, দ্য আনচাইল্ডিং অর আনপ্যারেন্টিং সি, কোনটা বেশি ক্রিয়েটিভ? অল এনগালফিং সি, যে সমুদ্র সবকিছুকে খেয়ে নেয়, অল এনগালফিং সি। The child is cute or endearingly beautiful, the child looks like a vernal rose, কোনটা বেশি ক্রিয়েটিভ? দ্বিতীয়টা, the child looks like a vernal rose, correct। তাকে যেন একটা নতুন ফোটা গোলাপের মতো লাগছে, the child কে খুব কিউট বা বিউটিফুল লাগে, দ্বিতীয়টাকে বেশি ক্রিয়েটিভ। সো এই হচ্ছে তোমাদের সিলেবাসের সেকশন 3, ডিফারেন্স বিটুইন ডেক্লারেটিভ এন্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। কাকে ডেক্লারেটিভ সেন্টেন্স বলে শেখালাম। 4 ধরনের সেন্টেন্স, ডেক্লারেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি অ্যান্ড ইম্পারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক বলেছি। বিভিন্ন ডেক্লারেটিভের টাইপ, সিম্পল ডেক্লারেটিভ, কম্পাউন্ড ডেক্লারেটিভ বলেছি। কেমন করে কনভার্ট করতে হয় সেটাও দেখিয়েছি। এই যে এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ কাকে বলে, নার্ভাস ফিল করা, অ্যাংরি ফিল করা, হ্যান্ডসাম, এগুলো বলেছি। কেমন করে সেন্টেন্সকে এক্সপ্রেসিভ থেকে ডেক্লারেটিভে ট্রান্সফার করবে দেখালাম। এই জিনিসটা এবং অন্যান্য এক্সাম্পল গুলো পরের দিন আরো ভালো করে ডিসকাস করব, যে এক্সপ্রেসিভ ফর্মের মধ্যে ইডিওম্যাটিক ইউজ কি করে করা যায়, এবং এই গ্রুপ এ এবং গ্রুপ বি যে ম্যাচ করা, এটাও পরের দিন আরো করব। আর তার সঙ্গে সঙ্গে এই সেন্টেন্সটা কোনটা বেশি ক্রিয়েটিভ আইডেন্টিফাই করা, এটাও কিন্তু এই এক্সপ্রেসিভ ফর্মস অফ সেন্টেন্সের মধ্যে পড়ছে। এই দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করলাম।
এর পরের দিনের ক্লাসে 18, 19-এর প্রশ্ন এবং 17-এর প্রশ্নে এখান থেকে কি কি এসছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। পরের দিনের ক্লাসে সেকশন 3 শেষ হয়ে যাবে, তারপরের দিন থেকে আমরা রেজিস্টার, কলোকেশন এবং স্টাইল পড়তে আরম্ভ করলো। আমরা কিন্তু অনেকটাই পড়িয়ে ফেলেছি, সিলেবাসের প্রায় 60% আমরা কমপ্লিট করে ফেলেছি, 3টে সেকশন কমপ্লিট করে ফেলেছি, আর 2টো সেকশন মোটামুটি বাকি রয়েছে। লেটার রাইটিং তোমাদেরকে আমি মোটামুটি শিখিয়ে ফেলবো, চিন্তা নেই। আমার সঙ্গে তোমরা লিখবে, আমিও লিখবো, তোমরাও লিখবে, দেখি তোমরা কেমন লিখতে পারো সেটা আমি দেখবো। তো বেশ, বলো। স্যার বলছি মার্চ মাসে কি পরীক্ষা হতে পারে না জুলাই মাসে? হতে পারে, এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব মুশকিল, তবে মার্চ মাসে শেষ দিকে পরীক্ষা হতে পারে, সেই প্রিপারেশন নিয়ে এগো। অনলাইনও পরীক্ষা হতে পারে, কারণ কল্যাণী বিশ্ববিদ্যালয় অনলাইন দিচ্ছে, কলকাতা বলেছিল অফলাইন, বলে আর কিছু বলছে না, ফলে অনলাইনও পরীক্ষা হতে পারে। অনলাইন মানে কিরকম হবে? ওপেন বুক এক্সামিনেশন। তোমাদেরকে প্রশ্ন পরীক্ষার আধ ঘন্টা আগে দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আধ ঘন্টা আগে। সেই প্রশ্ন তোমরা দেখে দেখে উত্তরগুলো A4 পেজের শিটে লিখবে, লিখে স্ক্যান করবে কোনো একটা স্ক্যানার দিয়ে, স্ক্যানার মানে মোবাইল স্ক্যানার, অ্যাডোব স্ক্যানার বা ক্যাম স্ক্যানার বা জাতীয় স্ক্যানার দিয়ে স্ক্যান করবে। ক্যাম স্ক্যানার তখন পাওয়া যায় না, অন্য কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করে একটা ইমেল আইডি দেওয়া হবে, সেই ইমেল আইডিতে তোমাদের উত্তরপত্র মেল করে দেওয়া হবে। এটাকে বলা হয় ওপেন বুক এক্সামিনেশন। ওবিই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সেগুলো যদি ওবিই হয় আমি দিয়ে দেবো, আমার ইউটিউবে আপলোড করা আছে, কেমন করে পরীক্ষা দেবে না দেবে এই সমস্ত বিষয় নিয়ে। তো যদি মার্চ মাসের শেষে অনলাইন ব্লেন্ডেড মোডে এক্সামিনেশন হয়, তাহলে এইভাবে এক্সামিনেশন হবে। অফলাইন হতে পারে, সেটা বলে দেওয়া হবে। তোমরা বাড়িতে ভালো করে প্রিপারেশন নাও। অফলাইন পরীক্ষা যদি হয়, সব থেকে খারাপ জিনিসের জন্য প্রিপারেশন নিতে হবে, তাই না? যাতে আমি রেডি থাকি, তোমরা রেডি থাকো। এর জন্য তোমরা ভালো করে বাড়িতে অফলাইন এক্সামিনেশনের জন্য রেডি হও। যদি অনলাইন পরীক্ষা তো ভালো হতো, তাহলে তো খুবই সুবিধে, বাড়ি থেকে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। এইটাই আমার আর কি বলার ছিল। বাড়িতে ভালো করে পড়ো, প্রত্যেকে প্র্যাকটিস করো। আর মাথায় রেখো 20 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, ওখান থেকে বেশি ক্ষেত্রে নাম্বারটা তোলাবটি তোমার চাবি। ইওর সাকসেস স্টোরির চাবি হচ্ছে 20 মার্কসের কোয়েশ্চেন, 17, 18 অব্দি পাওয়া যায়। ফলে ওইটা বারবার প্র্যাকটিস করো। আর যে 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন যেটা আমি কোর্স মেটেরিয়ালের মধ্যে দিয়ে দিয়েছি, সেইটা একটু ভালো করে প্র্যাকটিস করো। তোমরা হাতে কি কি নিয়ে বসবে, হাতে এই 32 পাতার যে মেটেরিয়ালটা, এটা প্রিন্ট করে ফেলো বাবা। হাতে 19 সালের প্রশ্ন, 18 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্ন থাকবে। এছাড়াও হাতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে একটা আমি মডেল কোয়েশ্চেনের লিস্ট করে দিয়েছি, সেই মডেল কোয়েশ্চেনের লিস্টটা হাতের কাছে থাকবে। কোনটা না, এই জিনিসটা অলরেডি আমি দিয়েছি, কোথায় গেল? হ্যাঁ, এইটা একটা মডেল কোয়েশ্চেনের লিস্ট আছে, যে কি কি সেট করতে পারে 5 পাতার, এই জিনিসটা এগুলো উত্তর দেওয়া আছে। এইটা হাতে নিয়ে বসবে, মানে যখন প্র্যাকটিস করবে। তারপরে এগুলো সবই আমি তোমাদেরকে আলাদা করে প্র্যাকটিস করিয়েও দেবো, ঠিক আছে? সো 5 নম্বর এবং 10 নম্বরের এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে তৈরি করে যাবে। আমি অলরেডি পড়িয়েছি অনেকগুলোই। ধরা যাক কাকে নন ভার্বাল মোডস অফ কমিউনিকেশন বলে, তার দুটো এক্সাম্পল দাও। হ্যাপটিক আর প্রক্সিমিস বলতে হবে। দুটো ডিস্টিংটিভ ফিচার অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষার দুটো ফিচার বলো। আমার কোর্স মেটেরিয়ালে লেখা আছে, দেখে নিও। এটা তো তোমরা এখনো পড়োনি। ব্রিফলি ডিসকাস 2 ফিচার্স অফ দ্য কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজের দুটো ফিচার আমি পড়িয়ে দেবো। কাকে রেজিস্টার বলে এখনো পড়োনি। সোশ্যাল ডায়ালেক্ট আমি অলরেডি পড়িয়েছি। ব্রিফলি ডিসকাস হোয়াই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ ডেসক্রাইবড অ্যাজ সোশ্যাল ডায়ালেক্ট। এগুলো একটু লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করো। এই দুটো যে প্রশ্নের সেট, এই দুটো প্রশ্নের সেট 18, 19 এবং 17 কোয়েশ্চেন পেপার, আর তার সঙ্গে সঙ্গে আমি যে কোর্স মেটেরিয়ালটা দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখতে থাকো আমি পড়ানোর সঙ্গে সঙ্গে, তাহলেই পারবে, অসুবিধার কিছু নেই। L1 একটা বড় অংশের মানুষজন ফেল করে, আমি বারবার বলেছি, তোমাদের যেন সেটা না হয়। এই জন্য প্রথম থেকেই আমি মানে ভালো করে পুরো জিনিসটাকে পড়াবার চেষ্টা করছি। আমাকে ফলো করলে খারাপ রেজাল্ট করার সম্ভাবনা নেই। বেশ, বলো। আমি যেগুলো বলছি তোমরা মোটামুটি ফলো করতে পারছো তো? ব্যাস, তাহলেই হবে, তাহলে চিন্তা কিছু নেই। আমি যেগুলো বুঝছি বলছি, যেগুলো বুঝতে পারলে চিন্তা কিছু নেই, সেগুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে, পরীক্ষায় কমন পাবে। বেশ, ঠিক আছে,
চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দাঁড়াও রেকর্ডিংটা অফ করি। স্টপ দ্য রেকর্ডিং।